ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। সংকট থেকে উত্তরণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি গণ অধিকার পরিষদের। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের আমদানি, জানালেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। এবং তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাদপন্থীদের অনুমতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনান। ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করলেও সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয়ে জড়িত থাকার অভিযোগ মিলেছে। সংস্থাটি বলছে, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে তারা ট্রাস্ট হিসাবে আর কি একটা ডিডের আলোকে আত্মপ্রকাশ করে। অভিযোগটা ছিল সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের প্রতিসাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশনে। দুদকের তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, কতদিন ফ্রিজ থাকবে তা নিশ্চিত নয়, তবে কেউ চাইলে দুদকের অনুমতি নিয়ে হয়তো লকার খুলতে পারবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরু চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। তদন্ত অব্যাহত রাখতে এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা সকল লকার ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সেই চিঠি হাতে পেয়ে লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। দুদকের একটা নির্দেশনা আছে, সেখানে ডিপোজিটটা আপাতত কোনো ডিপোজিট না নেওয়া এবং যারা নিয়েছে তাদেরকে না দেওয়া, অর্থাৎ এটা সাময়িকভাবে এই সেফ ডিপোজিটটা বন্ধ আছে। যেহেতু দুদক বলেছেন, তাহলে দুদকের থেকে হয়তো বা কথা বলে এটাকে খুলতে হবে। এই সিদ্ধান্তে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়মের সাথে জড়িতদের নজরদারিতে আনা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলোর ক্ষেত্রেও এই কর্মকর্তাদের উপরে নজরদারিটা বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট ব্যাংক, তো সেখানকার কর্মকর্তাদেরও এরকম কোনো অবৈধ অর্থ আছে কিনা বা কোনো সম্পদ বা ফরেন কারেন্সি সেগুলো জমা আছে কিনা ওই লকারের মধ্যে, সেটাও একটু চেক করতে হবে। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়াল অনুসরণ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য সেফ ডিপোজিট পলিসি অনুসারে ভল্টে থাকা আলমারিতে মূল্যবান সামগ্রী রাখার সুবিধা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সংখ্যক কর্মী এই সুবিধা নিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য তাদের কিছু ভেরিয়েবলস রাখার একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে বিডি ম্যানুয়াল যেটা আমরা ফলো করি, সেই বিডি ম্যানুয়ালের 5 থেকে 4 সেকশনে যে নির্দেশনা আছে সেই মোতাবেক একটা সেফ ডিপোজিট পলিসি আছে। এটা বাংলাদেশ ব্যাংকের আসলে খুবই কম এবং কম মানে এটা আমাদের 1%-এরও নিচে। অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা লকারের কথা জানতে পারে দুদক। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগমপাড়া।
পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে টরন্টোর বেগমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ চিহ্নিত ও পুনরুদ্ধারে সহায়তা চান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা এসব অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাই কমিশনার অজিত সিং জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে সংকট থেকে উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে না অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই হত্যা মামলার আসামিদের জামিন পাওয়ার বিষয়েও সরকারের ব্যাখ্যা দাবি করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতি সরকার কঠোর হয়নি বলেও অভিযোগ করেন নূর। ১.৫ দশকে দেশের টাকা লুটে জড়িতদের বিচার এবং পাচারের অর্থ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে না পারলে দেশ সংকটের মুখে পড়বে বলেও জানান পরিষদের সভাপতি। ৬ মাসে সরকারের পারফরমেন্স, তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই। দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে ৩ মেয়াদে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন খন্দকার মোশাররফ। রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে চিকিৎসা সেবার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার ও অন্যায়ের প্রাবল্যের স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে
গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে, তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। শুধু স্বাস্থ্য খাতি নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। এই ধরনের পরিস্থিতি। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে 49,70,388 জন ভোটার যুক্ত হয়েছেন। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের বেশি। দুপুরে ইসি ভবনে কমিশন সচিব আখতার আহমেদ জানান, নতুন তালিকা থেকে 15,23,000 মৃত ভোটার বাদ পড়েছেন। নারী ভোটার বেড়েছে জানিয়ে সচিব বলেন, এবার 16 লাখ নারী নিবন্ধন করেছেন। বাদ পড়াদের যুক্ত করতে নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। আবার বেনাপোল বন্দরের রাজস্ব আয়েও লেগেছে ধাক্কা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। 9 জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 116 টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা বাড়লেও ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতিতে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের সহায়তা না পাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও ঋণ প্রাপ্তিতে সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার মাসে যৌক্তিক মূল্যে পণ্য যেন কিনতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ভোক্তারা তো সবসময় চায় যে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা, মানসম্মত জিনিসটা পাওয়ার জন্য। দামটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগের মধ্যে ছিল ভোগ্যপণ্য আমদানি সহজ করা। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে এসব পণ্যের ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমাদের যে গুডস ট্রেডের জন্য যে ফান্ডিংটা দরকার পড়তো ডলারে, নেট শর্টফল যেটা ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা প্রয়োজন পড়ছে কম। বছরের শেষ নাগাদ একটা সময় চলার পরে এটা আমাদের এখন যে ডলারের যে একটা চাপ ছিল, চাপটা কমে আসবে। বাজারে পছন্দ মতো পণ্য কিনতে পকেটে থাকা চাই চাহিদা অনুযায়ী অর্থ। তার জন্য দরকার নতুন কাজের সুযোগ, কিন্তু বিনিয়োগে ভাটা পড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না। বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে কমেছে 32%, আর মধ্যবর্তী কাঁচামাল প্রায় 7.5% ও জ্বালানি আমদানির ঋণপত্র খোলা কমেছে 8%। বিনিয়োগ আগ্রহ না থাকার পেছনে ব্যাংকের সহায়তা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকার না চায়, যদি ব্যাংকের যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? আমরা এখন যে সামান্য আপনি ইম্পোর্ট দেখছেন, সেটা হলো যে আগের যে পুরনো মেশিন আমাদের চলতে পারতেছে না, কোয়ালিটি আসতেছে না,
প্রোডাকশন কমে গেছে, সেগুলোকে আমরা চেঞ্জ করে করে আসলে এখন যে যতটুকু ইম্পোর্ট হচ্ছে সেগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকও মনে করে বর্তমান পরিস্থিতিতে আশানুরূপ বিনিয়োগ না হলেও উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি অব্যাহত আছে। বর্তমান সময়ে এই একটু স্লো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা, সেজন্য মূলধনী যন্ত্রপাতির যে ইম্পোর্টটা সেটা একটু স্লো দেখাচ্ছে। সাপ্লাই সাইড থেকে কিন্তু বেসিক্যালি কোনো বাধা নাই। সংকট উত্তরণে সরকারকে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি ব্যাংকগুলোতে ঋণপত্র নিষ্পত্তি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অর্থ পাচার হতে দেওয়া যাবে না এবং একই সঙ্গে বিভিন্ন রকমের যে রেগুলেটরি যে সমস্ত ইন্টারভেনশনগুলো রয়েছে এবং ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না এই জায়গাগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে। সুতরাং সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। নতুন বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার কমলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উৎপাদন ধরে রাখতে শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার বেড়েছে 9.5% ও নিষ্পত্তি হয়েছে 11%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। জবাবে বলেন, আরও 3 মাস অপেক্ষার পর আসবে ইতিবাচক প্রভাব। মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকজন হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। 2-3 মাস অপেক্ষা করে এপ্রিলে অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়িয়ে খুঁড়িয়ে। এটা কোনো দেশে হয়েছে কোনোটা? ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে হয়তো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা। কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাদপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। লাখো মানুষের সাথে এই আয়োজনে অংশ নিতে পেরে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আমরা তো এখানে আসিয়া আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি, আল্লাহ তাআলার হুকুম পদ্ধতি জানতে পারতাছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমল করতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায়, তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। ইজতেমার অর্জিত শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তি জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা তাদের। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার
ব্যক্তি জীবনটা কিভাবে সুন্দর হয়, আমার আখিরাতের জীবনটা কিভাবে সুন্দর হয়। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমায় আসার তৌফিক দান করে। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এবার ইউরোপীয় প্রযুক্তির রেসিপি ও উপাদান সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন চুইংগাম বাজারে আনলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর একটি রিসোর্টে সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড টুটি টুইস্ট নামের পণ্যটি বাজারজাত করার ঘোষণা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারি ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ নঈম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মামুনুর রশিদ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলা ও উপজেলার পরিবেশকরা। আমাদের মেইন টার্গেট থাকে দি কোম্পানির ইনস্ট্রাকশন, এমডি স্যারের ইনস্ট্রাকশন, চেয়ারম্যান স্যারেরও একই ফিলোসফি যে আমরা যাকে বা কনজিউমারকে যে প্রোডাক্টটা দিব ইট হ্যাজ টু বি হাইজেনিক। খেলার খবর, বিপিএলে আজ ছিল একদিনের বিরতি। কাল সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারের মাঠে নামবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এ ম্যাচে জয়ী দল 7 তারিখের ফাইনালে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এলিমিনেটরের ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে খুলনা। শক্তিশালী রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার 2তে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডকে এনেও খুলনার সামনে দাঁড়াতে পারেনি রংপুর। দুর্দান্ত ফর্মে আছেন নাইম শেখ। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বাহাতি এই ব্যাটার। 2 বিদেশি জেসন হোল্ডার এবং হেটমায়ারকে এখনও কোনো পরীক্ষার সামনে পড়তে না হলেও আন্তর্জাতিক টি-20তে তাদের প্রভাব অপরিসীম। পাশাপাশি বোলিং ইউনিটটাও দারুণ শক্তিশালী খুলনা ফ্র্যাঞ্চাইজির। হাসান মাহমুদের পেসের সঙ্গে মিরাজ নাসুমের স্পিন ফাইনালের স্বপ্নে বোধ করে রেখেছে তাদের। অন্যদিকে বরিশালের কাছে হেরে ম্যাচ খেলতে নামবে চিটাগং। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটাও মাঠের বাইরে অস্থির করে রেখেছে তাদের। এখন 22 গজে সে সব ভুলে কতটা পারফর্ম করতে পারে কিংস, সেটাই দেখার বিষয়। এই ছিল সময় সংবাদে।